Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আমরা idioms এর 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। সামনেই তোমাদের WBCS 2026 এ প্রিলিমস পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার জন্য ইংলিশ যে ক্লাসেসগুলো নিয়ে আসা হচ্ছে সেটা গ্রামার বলো ভোক্যাবস বলো প্রত্যেকটা ক্লাসই খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের WBCS পরীক্ষাকে মাথায় রেখেই WBCS ইংলিশ ওডিসি নিয়ে আসা হয়েছে সিরিজ এবং সেই সিরিজে তোমাদের পুরো সিলেবাস কভার করানো হবে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, সেখান থেকে নতুন কিছু শিখতে পারছো এবং যারা অলরেডি সিলেবাস কভার করেছো তারা সেখান থেকে রিভিশন করতে পারবে। তোমাদের পুরো যে সিলেবাস রয়েছে ইংলিশে সেগুলো সবকটা টপিক ওয়াইজ করানো হবে। ক্লাস টেস্ট থাকছে, সেখানে মক টেস্ট থাকবে, বিভিন্ন প্র্যাকটিস সিরিজ নিয়ে আসা হবে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমাদের পরীক্ষাতে অনেকটা হেল্প করবে ভালো স্কোর করার জন্য। তাহলে শুরু করছি আজকে ইডিয়ামসের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, আন্ডারলাইন ইডিয়ামটির মিনিং বলতে হবে। Fatima was at her wit's end trying to decide on a serene place for spending the holidays in. ফাতিমা যখন ডিসাইড করছিল যে তার ছুটিটা কোনো একটা সিরিন প্লেস বা খুব শান্ত খুব নির্জন মনোরম একটি জায়গাতে স্পেন্ড করবে, সেটা ডিসাইড করতে গিয়ে তার মনে হলো যে শি ওয়াজ অ্যাট আ উইটস এন্ড। এই যে অ্যাট আ উইটস এন্ড এই ইডিয়ামটি অর্থ কি? অপশন 1 বলছে সো ওয়ারিড কনফিউজড অর অ্যানয়েড দ্যাট শি বিকেম আনকনশিয়াস। সে এতটাই চিন্তাগ্রস্ত কনফিউজড হয়ে গেল এবং এতটাই অ্যানয়েড বিরক্ত হলো যে শি বিকেম আনকনশিয়াস, সে অজ্ঞান হয়ে গেল। অপশন 2 তে বলছে সো কাম অ্যান্ড কম্পোজ দ্যাট শি নোজ হোয়াট টু ডু নেক্সট। সে এতটাই শান্ত ধীর স্থির ছিল যে সে বুঝতে পেরেছিল, সে জানতো তাকে কি করতে হবে এরপরে। অপশন 3 সো ওয়ারিড কনফিউজড অর অ্যানয়েড দ্যাট শি ডাজ নট নো হোয়াট টু ডু নেক্সট। সে এতটাই ওয়ারিড ছিল, দুশ্চিন্তাগ্রস্ত, এতটাই বিভ্রান্তি ছিল তার মধ্যে, এতটাই বিরক্ত ছিল যে সে জানতো না হোয়াট টু ডু নেক্সট, এরপরে সে কি করবে। এবং অপশন 4 বলছে সো ওয়ারিড কনফিউজড অর অ্যানয়েড দ্যাট শি ইনসাল্টেড আদার্স ফর নো রিজন। সে এতটাই ওয়ারিড কনফিউজড এবং অ্যানয়েড ছিল যে সে ইনসাল্ট করলো অন্যদেরকে, অপমান করলো অন্যদেরকে ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই। অ্যাট আ উইটস এন্ড কথাটি অর্থ হচ্ছে উইট মানে কি, WIT উইট মানে হচ্ছে বুদ্ধি। বলছে বুদ্ধি শেষ। বুদ্ধি শেষ হয়ে গেলে মানুষ কি হয়, মানুষ জানে না, বুঝতে পারে না তারপরে পদক্ষেপ সে কি গ্রহণ করবে। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 3 যে সে কিন্তু বুঝতে পারলো, ডাজন্ট নো হোয়াট টু ডু নেক্সট। সে পাজলড হয়ে গেল, ডামফাউন্ডেড হয়ে গেল, ঠিক আছে, কনফিউজড হয়ে গেল যে এরপরে সে কি করবে। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, টু হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। বড় বড় মাছ ফ্রাই করার জন্য রয়েছে তার কাছে। এই ইডিয়ামটি অর্থ কি? অপশন 1 টু হ্যাভ বিগার থিংস টু টেক কেয়ার অফ দ্যান দি মেনিয়াল টাস্ক অ্যাট হ্যান্ড। বলছে যে তার হাতে অনেক বড় বড় কাজ আছে, বিষয় আছে যেগুলো তাকে টেক কেয়ার করতে হবে। অপশন 2 টু টেক ক্যালকুলেটেড রিস্ক, বুঝে শুনে ঝুঁকি নিয়ে কাজ করবে। অপশন 3 টু নো ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশিং টেকনিক্স, বিভিন্ন ধরনের মাছ ধরার টেকনিক সে শিখবে। টু হ্যাভ অ্যান ইন্টারেস্ট ইন কুকিং, রান্নাতে তার খুব আগ্রহ। দেখো টু হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই কথাটার অর্থ হচ্ছে অপশন 1, অর্থাৎ তার কাছে কিন্তু ছোটখাটো এই মিনিয়াল টাস্ক বাদ দিলে তার হাতে এখন অনেক বড় বড় কাজ আছে, বড় বড় বিষয়ে তাকে কিন্তু সেগুলো নিয়ে ভাবতে হবে। তাহলে টু হ্যাভ বিগার থিংস টু টেক কেয়ার অফ দ্যান দি মিনিয়াল টাস্ক অ্যাট হ্যান্ড, অপশন 1 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলছে ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ না, পা ভাঙার কথা বলছে না, ব্রেক আ লেগ কথাটা অন্য মিনিং আছে। দেখো এগুলো তো ইডিয়ামস, ইডিয়ামস এর মিনিংটা কিন্তু সরাসরি যেটা মনে হচ্ছে তেমনটা হয় না, তার হিডেন মিনিংটা তোমাকে খুঁজে বের করতে হবে। সো অপশন 1 বলছে গিভ অ্যাডভাইস অন মেইনটেইনিং ফিজিক্যাল হেলথ, শারীরিক স্বাস্থ্য মেনটেন করার জন্য কাউকে অ্যাডভাইস দেওয়ার কথা বলা হচ্ছে। অপশন 2 তে বলছে উইশ সামওয়ান গুড লাক বিফোর এ পারফরমেন্স,
কোনো একটা পারফরমেন্সের আগে তাকে গুড লাক উইশ করা হচ্ছে। 3 তে বলছে সাজেস্ট টেকিং আ শর্ট ব্রেক ডিউরিং ওয়ার্ক, কাজের মধ্যে শর্ট ব্রেক নেওয়ার জন্য সাজেস্ট করা হচ্ছে। অপশন 4 এনকারেজ সামওয়ান টু এনগেজ ইন রিস্কি অ্যাক্টিভিটিস, ঝুঁকিপূর্ণ কাজে কাউকে নিযুক্ত হবার জন্য উৎসাহ দেওয়া। দেখো ব্রেক আ লেগ কথাটা বলা হয় তুমি যখন কাউকে গুড লাক উইশ করছো কোনো একটা পারফরমেন্সের আগে, কারোর কোনো পারফরমেন্সের আগে যখন তুমি তাকে গুড লাক বা শুভেচ্ছা জানাচ্ছ তখন ব্রেক আ লেগ এই কথাটা বলা হয়। কোয়েশ্চন নাম্বার 4 কেয়ার এ হ্যাং, কেয়ার এ হ্যাং এই ইডিয়ামটি অর্থ কি? কেয়ারিং টু মাচ, হ্যাঙ্গিং ক্লোথ টু ড্রাই, শোয়িং নো ইন্টারেস্ট, পুটিং অ্যান আউটফিট অন আ হ্যাঙ্গার। কেয়ার এ হ্যাং, দেখো এখানে হ্যাং বলতে হ্যাঙ্গার বা কাপড় শুকোতে যাওয়া এগুলো কিন্তু খুব বোকা বোকা অপশনস, ঠিক আছে? বলছে কেয়ার করো মানে কিন্তু কেয়ারিং টু মাচ সেটাও হবে না। অ্যাকচুয়ালি কি হচ্ছে কেয়ার হ্যাং মানে শোয়িং নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট দেখানো হচ্ছে না সেটাই বোঝানো হচ্ছে। সো কেয়ার এ হ্যাং কথাটার অর্থ এই যে ইডিয়ামটা রয়েছে ইডিয়ামটার মিনিংটা কিন্তু বুঝতে পারাটা একটু ডিফিকাল্ট। এটা মানে যে তুমি কোনো ইন্টারেস্ট দেখাবে না, তুমি কোনো কনসার্ন দেখাবে না, বা তুমি কোনো কিছু সম্পর্কে কেয়ার করবে না। সে তোমার যত কাছের বন্ধু হোক বা কোনো খুব ইম্পর্টেন্ট যাই হোক না কেন, তুমি কিন্তু এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে, যে নট কেয়ার আ হ্যাং বা নট গিভ আ হ্যাং এইগুলো মানে হচ্ছে কমপ্লিট ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, অর্থাৎ তুমি কোনো জিনিসকে পাত্তা দিচ্ছ না বা তুমি কোনো ইন্টারেস্ট শো করছো না, তখন বলা হয় কেয়ার এ হ্যাং। কোয়েশ্চন নাম্বার 5 অন দ্য বল, অন দ্য বল কথার অর্থ কি? অপশন 1 বলছে অ্যাওয়্যার অফ এনি চেঞ্জেস অর ডেভেলপমেন্টস অ্যান্ড কুইক টু রিয়াক্ট টু দেম, যে কোনো পরিবর্তন হোক না কেন, যে কোনো অবস্থার উন্নতি হোক না কেন তুমি সেটা সম্পর্কে জানবে এবং সঙ্গে সঙ্গে তুমি তাতে রিয়াক্ট করবে। অপশন 2 আনঅ্যাওয়্যার অফ এনি চেঞ্জেস অর ডেভেলপমেন্টস অ্যান্ড লেজি টু রিয়াক্ট, বলছে কোনো চেঞ্জ বা কোনো ডেভেলপমেন্ট যাই হোক না কেন তুমি সেই সম্পর্কে একদমই আনঅ্যাওয়্যার থাকবে, তুমি একদমই তার খোঁজ খবর রাখবে না এবং তুমি প্রচন্ডভাবে লেজি, উড়ে যে তুমি কোনো রিয়াকশন দেবে তাতে। অপশন 3 তে বলছে অ্যাওয়্যার অফ এনি চেঞ্জেস অর ডেভেলপমেন্ট বাট স্লো টু রিয়াক্ট, অ্যাওয়্যার অফ এনি চেঞ্জেস অর ডেভেলপমেন্ট বাট ডুইং নাথিং। প্রথম কথা হচ্ছে অন দ্য বল কথার মানে হচ্ছে তুমি যা কিছুই পরিবর্তন হোক না কেন, যা কিছু ডেভেলপমেন্ট হোক না কেন তুমি সেই সম্পর্কে ভেরি মাচ অ্যাওয়্যার, তুমি জানো বিষয়টা সম্পর্কে কোথায় কি হচ্ছে এবং তুমি সঙ্গে সঙ্গে তাতে রিয়াকশন দিচ্ছ, রিয়াক্ট করছো। সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। অন দ্য বল মানে বল যেরকম সবসময় মুভ করছে, সবসময় ঘুরছে, পরিবর্তন হচ্ছে, তেমনি একটা সিচুয়েশন যে সম্পর্কে তুমি অ্যাওয়্যার আছো এবং তুমি তাতে কিরকম রিয়াক্ট করতে হবে সেটাও তুমি জানো। সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। Question number 6 বলছে I am dash about whether to accept the job offer or continue freelancing. Both options have their advantages. বলছে আমি এই জব অফারটা অ্যাকসেপ্ট করব কি করব না, কন্টিনিউ করব ফ্রিল্যান্সিং নিজের মতো কাজ করা, সেটা বুঝতে পারছি না। এখানে 4টে ইডিয়াম আছে, কোনটা সঠিক ইডিয়াম তোমাকে এখানে বলতে হবে। বলছে আপ ইন আর্মস, আপ ইন আর্মস মানে খুব রেগে যাওয়া, প্রচন্ডভাবে অ্যাংরি হওয়া, এটা সঠিক হবে না। লেফট আউট ইন কোল্ড, কাউকে তুমি ঠান্ডাতে বাইরে বের করে দিয়েছো, তার মানে তুমি কাউকে ডেলিবারেটলি ইগনোর করছো, কাউকে ডেলিবারেটলি ইগনোর করছো, তুমি ইচ্ছাকৃতভাবে কোনো জিনিসকে এড়িয়ে যাচ্ছ। অপশন 4 বলছে কাটিং কর্নার্স, কাটিং কর্নার্স মানে কোনো একটা কাজ করার জন্য সব থেকে সহজ উপায় তুমি বেছে নিয়েছো, কোনো একটা কাজ করার জন্য সব থেকে সহজ উপায়, ইজি উপায় বেছে নিয়েছো, এটাও সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন 3 অন দ্য ফেন্স। অন দ্য ফেন্স মানে হচ্ছে তুমি কোনো একটা বিষয়ে আনডিসাইডেড আছো, অর্থাৎ তুমি ডিসিশন নিতে পারছো না কি করবে, তুমি এখনো ডিসিশন নিতে পারছো না কি করবে, আনডিসাইডেড আছো। সো অপশন 3 ইজ দ্য রাইট আনসার, আই এম অন দি ফেন্স। কোয়েশ্চন নাম্বার 7 গিভ বাইট দি বুলেট, বাইট দি বুলেট এই কথাটার অর্থ কি? বুলেটকে কামড়ে দেওয়ার কথা বলছে। এখন বুলেটকে কামড়ে দেওয়া,
বুলেট কিন্তু এখানে ডেঞ্জার তার প্রতীক। তুমি তাহলে কি করছো, ডেঞ্জারটাকে চিবিয়ে খাচ্ছ, তার মানে তুমি যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনকে যথেষ্ট সাহসিকতার সঙ্গে কারেজিয়াসলি তুমি সেটাকে ফেস করছো। সো অপশন 4 ডেফিনেটলি রাইট হবে, ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ, সাহসের সঙ্গে কোনো কঠিন সিচুয়েশনের মোকাবিলা করছো। অপশন 1 বলছে এনজয় ডিলিশিয়াস মিল, ডেফিনেটলি এটা সঠিক হবে না, তুমি এটা সুস্বাদু খাবার খাচ্ছ নয়। গিভ সামওয়ান আ পিস অফ অ্যাডভাইস, কাউকে উপদেশ দেওয়া হবে না। অ্যাভয়েড কনফ্রন্টেশন, বলছে তুমি সংঘর্ষ থেকে এড়িয়ে যাচ্ছ। এখানে বলছে বুলেটকে চিবিয়ে খাওয়ার কথা, তাহলে সংঘর্ষ কি করে এড়াবে তুমি, এটা একদমই লজিক্যাল হচ্ছে না। তাই সঠিক উত্তর হবে অপশন 4, যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনকে তুমি উইথ কারেজ ফেস করছো। কোয়েশ্চেন নাম্বার 8, your so-called friend has cooked your goose, তোমার তথাকথিত বন্ধু কি করেছে, তোমার গুজটাকে রান্না করে দিয়েছে। গুজ মানে ডেফিনেটলি রাজহাঁস, তোমার গুজকে রান্না করে দিয়েছে, এটার মানেটা কি? অপশন 1 বলছে টু ইন্টারফেয়ার উইথ, ডিসরাপ্ট অর রুইন সামথিং ফর সামওয়ান, কারোর কোনো জিনিসকে নষ্ট করে দেওয়া, নাক গলানো, জিনিসটা ব্যাঘ্ন ঘটানো, বিঘ্নিত করা জিনিসটাকে, ঠিক আছে, এইগুলো বোঝানো হচ্ছে। অপশন 2 তে বলছে when something develops completely and reaches maturity, বলছে কোনো কিছু যখন পুরোপুরিভাবে ম্যাচিওরড হয়ে যায়, পুরোপুরিভাবে পরিণত হয়ে যায়। when a child becomes an adult, যেমন বলতে পারো একটা বাচ্চা সে যখন একটা পরিণত হচ্ছে, অ্যাডাল্ট হচ্ছে। অপশন 3 তে বলছে টু কমপ্লিট এ লট অফ ওয়ার্ক অর এ ওয়াইড রেঞ্জ অফ থিংস, অনেক রকম কাজ কমপ্লিট করা বা অনেক কিছু জিনিসকে একত্রে বোঝাচ্ছে। অপশন 4 টু স্পেন্ড এ লট অফ টাইম এন্ড এনার্জি বাট অ্যাচিভ নাথিং, অনেক সময় এবং অনেক এনার্জি তুমি কোনো কিছুতে খরচা করলে কিন্তু তুমি কিছুই অ্যাচিভ করতে পারলে না। কুকড ইয়োর গুজ মানে হচ্ছে কি করা, যে অন্যের কোনো প্ল্যানকে নষ্ট করে দেওয়া, তুমি তাতে নাক গলালে, তাতে তুমি ব্যাঘাত ঘটালে এবং সেটাকে নষ্ট করে দিলে। তাহলে টু ইন্টারফেয়ার উইথ, ডিসরাপ্ট অর রুইন সামথিং ফর সামওয়ান, অপশন 1 ইজ দি রাইট আনসার। এরপরে খুব সোজা একটা ইডিয়াম, খুব কমন একটা ইডিয়াম, আ ডাইম আ ডজন, এটা মানে কি? সামথিং কমন and not special, very wealthy, variety of amenities, a fair trade, সঠিক উত্তর অফকোর্স অপশন 1, যে সামথিং ভেরি কমন অ্যান্ড নট স্পেশাল, খুব কমন কোনো জিনিস, একদমই সেটা বিশেষ কিছু নয়, খুবই কমন, তখন তাকে বলে ডাইম আ ডজন, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10, নোবডি ইজ ফুল, নোবডি ইজ ফুল তার মানে সে কারোর দ্বারা বোকা হয় না। নট ইজিলি ডিসিভড, সহজে বোকা বানানো যায় না। দি ওয়াইজেস্ট পার্সন, সবার থেকে বুদ্ধিমান। আ কমপ্লিট ফুল, প্রচন্ড ভাবেই বোকা, পুরোপুরি একটা বোকা মানুষ। অল আর ফুলস, সবাই বোকা। দেখো, নোবডি ইজ ফুল মানে কেউ তাকে বোকা বানাতে পারে না। নট ইজিলি ডিসিভড, সহজেই তাকে বোকা বানানো যায় না। অপশন 1 ইজ দি রাইট আনসার, নট ইজিলি ডিসিভড, সহজেই বোকা বানানো যায় না। কোয়েশ্চেন নাম্বার 12, এখানে বলা হচ্ছে যে আন্ডারলাইন করা যে অংশটা রয়েছে সেই অংশটার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম তোমাকে চুজ করতে হবে। She believed she had been blamed for the mistakes of others for what happened. মেয়েটি বিশ্বাস করে যে তাকে অন্যের দোষের জন্য, অন্যের ভুলের জন্য ব্লেম করা হয়েছে, অর্থাৎ সে নিজে যে দোষটা করেনি অন্যরা করেছে, সেই দোষের জন্য তাকে ব্লেম করা হচ্ছে। এই যে অন্যের দোষের জন্য কাউকে ব্লেম করা, এটার ইডিয়াম কি আছে? মেড আ স্কেপটিক, মেড আ স্যাভেজ, মেড আ স্পিনস্টার, মেড আ স্কেপগোট। সঠিক উত্তর অপশন 4, মেড আ স্কেপগোট। স্কেপগোট মানে হচ্ছে বলির পাঁঠা, অর্থাৎ অন্যের দোষটা অন্য আরেকজনের কাঁধে চাপিয়ে দেওয়া, দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা। অর্থাৎ যখন কোনো মানুষকে অন্যের দোষ চাপিয়ে দেওয়া হয়, দোষী সাব্যস্ত করা হয়, তখন তাকে বলে বলির পাঁঠা। সো মেড আ স্কেপগোট, অপশন 4 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, হিট দ্য নেইল অন দ্য হেড, পেরেকের মাথাতে ঠিক আঘাতটা করা। এক্স্যাক্টলি পেরেকের মাথায় আঘাত করা। দে হিট আ নেইল উইথ এ হ্যামার, হাতুড়ি দিয়ে পেরেকে আঘাত করছে, হবে না। দে এক্সপিরিয়েন্সিং আ হেডেক, প্রচন্ড মাথা ব্যথা করছে, নয়। দে আর আনসার্টেন অ্যাবাউট আ ডিসিশন, কোনো সিদ্ধান্ত সম্পর্কে আনসার্টেন, অনিশ্চিত, সেটাও সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন 4, দে হ্যাভ অ্যাকিউরেটলি আইডেন্টিফাইড
or explained something. তারা অ্যাকিউরেটলি, একদম সঠিকভাবে, নিখুঁতভাবে কোনো কিছুকে আইডেন্টিফাই করেছে, চিহ্নিত করেছে এবং সেটাকে এক্সপ্লেইন করেছে, ব্যাখ্যা করেছে। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, এখানে আন্ডারলাইন করা যে অংশটা আছে সেই অংশটা কে রিপ্লেস করতে হবে একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম দিয়ে। দ্য ডক্টরস ট্রাইড ভেরি হার্ড টু সেভ হিজ মাদার। ডক্টররা চেষ্টা করলো প্রচন্ড ভাবে তার মাকে বাঁচানোর জন্য, বাট দে ওয়্যার আনসাকসেসফুল, কিন্তু তারা অসফল হলো। এই যে ট্রাইড ভেরি হার্ড, প্রচন্ড ভাবে চেষ্টা করলো, এই যে বিষয়টা রয়েছে, কোনো কিছু প্রচন্ড ভাবে চেষ্টা করা, সেই বিষয়টি বলতে হবে কোন ইডিয়াম দিয়ে রিপ্লেস করা যাবে। অপশন 1 বলছে ফেসড দ্য মিউজিক, অপশন 2 বলছে ড্রু দ্য লাইন, অপশন 3 মুভড হেভেন এন্ড আর্থ, অপশন 4 ran লাইক ক্লক ওয়ার্ক। দেখো এই যে অপশন 4 এ বলছে ran লাইক ক্লক ওয়ার্ক, এটার মানে কি? দেখো কোনো একটা প্রসেস বা কোনো একটা ইভেন্ট বা ধরো কোনো একটা মেশিন যেটা প্রচন্ড পারফেক্টলি চলছে, স্মুথলি চলছে, একটা ঘড়ি যখন ঠিকঠাক প্রত্যেক দিন টাইম দেখাচ্ছে, ঠিকঠাক স্মুথলি চলছে, তখন তার মতো একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে একটা ঘড়ি যেরকম ভাবে কাজ করে তুমি সেরকম ভাবে কাজ করো। অর্থাৎ প্রচন্ড স্মুথলি, পারফেক্টলি কোনো কিছুকে অপারেট করার কথা বলা হচ্ছে। এটা কিন্তু এখানে সঠিক হবে না। তারপরে বলছে ড্রু দ্য লাইন। ড্রু দ্য লাইন মানে লক্ষণ রেখা টানতে বলছে, তার মানে কোথাও একটা লিমিট করতে বলছে, কোনো কিছুকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে বলছে, অর্থাৎ কোনো কিছুকে গণ্ডি টানতে বলছে, এটা সঠিক নয়। অপশন 1 হচ্ছে ফেসড দ্য মিউজিক। ফেসড দ্য মিউজিক মানে হচ্ছে কোনো ঘটনার কনসিকুয়েন্সেস ফেস করা, অর্থাৎ কোনো ঘটনার যে পরবর্তী রিপারকাশন বা পরবর্তী যে এফেক্টগুলো, আফটার এফেক্ট, সেগুলোকে ফেস করার কথা বলা হচ্ছে। এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3 মুভড হেভেন এন্ড আর্থ। অর্থাৎ বলতে পারো যে আকাশ পাতাল এক করে দেওয়া, প্রচন্ড ভাবে চেষ্টা করা, প্রচন্ড মরিয়া হয়ে উঠে পড়ে লাগা, তার জন্য সঠিক ইডিয়ম হবে মুভড হেভেন এন্ড আর্থ। অপশন 3 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, টু রিড বিটুইন দ্য লাইনস। দুটো লাইনের মাঝখানে পড়ার চেষ্টা করো। দুটো লাইনের মাঝখানে কিছু লেখা থাকে না, তাহলে কি পড়বো? অ্যাকচুয়ালি বলতে চাইছে দুটো লাইনের মধ্যেকার হিডেন বা ইনার মিনিংটা বোঝার চেষ্টা করতে, যেটা লেখা নেই তোমাকে সেটা পড়ে বুঝতে হবে আসলে কি বলতে চাইছে। টু রিড অ্যালাউড টু পাবলিক, লোকজনের সামনে চিৎকার করে পড়া নয়। টু রিড ডিফারেন্টলি, অন্যভাবে পড়া নয়। টু আন্ডারলাইন সাম ওয়ার্ডস, কোনো শব্দের তলায় দাগ দেওয়া, সেটাও নয়। সঠিক উত্তর হবে অপশন 3 টু আন্ডারস্ট্যান্ড মোর দ্যান হোয়াট দ্য ওয়ার্ডস সাজেস্ট। যে কথাগুলো লেখা আছে তার থেকেও আরো বেশি কিছু যেটা বোঝাতে চাইছে সেটা বুঝতে চেষ্টা করা, তখন তাকে বলে টু রিড বিটুইন দ্য লাইনস। কোয়েশ্চন নাম্বার 15, জাম্প দি গান। জাম্প দি গান কথার অর্থ কি? টু স্টার্ট অল ওভার অ্যাগেন, টু স্টপ আ প্রসেস, ইউজিং আ গান ফর স্পোর্টস, টু ডু সামথিং টু সুন অ্যান্ড টু কুইকলি। দেখো তুমি বন্দুক নিয়ে লাফিয়ে পড়ছো, বন্দুক নিয়ে লাফিয়ে পড়ছো মানে তুমি কোন একটা কাজ করছো প্রচন্ড তাড়াতাড়ি, প্রচন্ড দ্রুত, চটজলদি কোনো কাজ করা, জাম্প দ্য গান। ঠিক আছে, সো টু ডু সামথিং টু সুন অ্যান্ড টু কুইকলি, তখন তাকে বলে জাম্প দি গান। সো অপশন 4 হবে রাইট আনসার। আমরা আজকে ইডিয়মস নিয়ে আলোচনা করছি এবং তোমাদের WBCS যে ইংলিশ প্রিলিমস এর সিলেবাস, সেখানে কিন্তু ইডিয়মস রয়েছে, সেখান থেকে ইডিয়মস এর প্রশ্ন আসে পরীক্ষাতে। সো আমরা আশা করব এই যে ক্লাসেসগুলো টপিক ওয়াইজ নিয়ে আসা হচ্ছে, জাস্ট শুরু করা হয়েছে, পরবর্তীতে আর প্রচুর ক্লাসেস আসবে, তোমাদের ডেফিনেটলি পরীক্ষাতে অনেক হেল্প হবে বলে আমার মনে হয়। আর তোমরা প্রত্যেকদিন ক্লাসে যে কোয়েশ্চেন্স গুলো তোমাদের ডিসকাশন চলছে, আলোচনা হচ্ছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যে আউট অফ 25টা কোয়েশ্চেন্স তোমরা কত করে স্কোর করছো। নেক্সট কোয়েশ্চেন, আফটার ইয়ার্স অফ ফাইটস উইথ হিজ নেইবার রাম, শেখর ডিসাইডেড টু হোল্ড আউট দি ড্যাশ এন্ড ইনভাইটেড রাম ফর টি। এতগুলো বছর ধরে তার প্রতিবেশী রামের সাথে এত ঝগড়া অশান্তি করার পরে শেখর কিন্তু ডিসাইড করলো যে সে আলটিমেটলি রামের সাথে যে গন্ডগোল সেটাকে কি করবে এবং রামকে চা খেতে ডাকবে। ডেফিনেটলি শত্রুতা বন্ধ করবে, শত্রুতা নিরসন করবে, না হলে চা খেতে কেন ডাকবে? তাহলে এই যে শত্রুতা নিরসন করা,
এইটা কোন ইডিয়াম দিয়ে রিপ্লেস করা যাবে? পোকার ফেস, কম্পেয়ারিং অ্যাপেলস টু অরেঞ্জেস, চিপ অন শোল্ডার, অলিভ ব্রাঞ্চ। এই যে পোকার ফেস মানে পোকার খেলার সময় অর্থাৎ কার্ডস গেম খেলার সময় যখন কোনো মানুষ বা কোনো প্লেয়ার তার মুখটাকে এমন ভাবেই করে রাখে যাতে তুমি বুঝতে পারবে না তার মনের মধ্যে কি চলছে, সে খেলা হেরে যাচ্ছে না জিতে যাচ্ছে, তার কার্ডস গুলো ঠিকঠাক ভালো এসেছে না কার্ডস গুলো বাজে হয়েছে। তাহলে তার মুখ দেখে তুমি তার মনের কথা পড়তে পারবে না, তখন তাকে বলে পোকার ফেস, অর্থাৎ ফেসে কোনো এক্সপ্রেশন নেই, এটা সঠিক নয়। কম্পেয়ারিং অ্যাপেলস এন্ড অরেঞ্জেস, অ্যাপেলস টু অরেঞ্জেস, অর্থাৎ অ্যাপেলের সাথে অরেঞ্জের তুলনা করা, অবশ্যই এটা কিন্তু সম্ভব নয়, কারণ দুটো আলাদা জিনিস, এখানে কখনোই তুলনা চলে না। চিপ অন শোল্ডার, চিপ অন শোল্ডার মানে হচ্ছে প্রচন্ডভাবে রেগে যাওয়া, প্রচন্ডভাবে কেউ খুব মারমুখী হয়ে আছে, ডিফেন্সিভ হয়ে আছে, কোনো কথা বলে রেগে যাচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4, অলিভ ব্রাঞ্চ। অলিভ ব্রাঞ্চ হচ্ছে যখন শত্রুপক্ষের সামনে কেউ হার স্বীকার করে, বশ্যতা স্বীকার করে, যুদ্ধ বিরতি চায় এবং সেখানে সে একটা শান্তি চুক্তি করতে চায়, তখন অলিভ গাছের যে ব্রাঞ্চ সেটা দেখানো হয় এবং সেটা দেখলে অপোনেন্ট বুঝতে পারে যে সে মানে অন্য পক্ষ হার স্বীকার করছে, বশ্যতা স্বীকার করছে, পরাজয় স্বীকার করছে। সো অপশন 4 হবে রাইট আনসার, অলিভ ব্রাঞ্চ। Question number 17. Anand personally believes in the motto, when life gives you lemons, make lemonade. আনন্দ পার্সোনালি বা বলতে পারো ব্যক্তিগতভাবে বিশ্বাস করে যে যখন জীবন তোমাকে লেবু দিচ্ছে তুমি সেগুলো দিয়ে লেবুর যে শরবত বানাও। এই ইডিয়ামটি অর্থ কি? এই ইডিয়ামটি অর্থ দেখো অপশনসে বলছে আর্ন দি ম্যাক্সিমাম আউট অফ বিজনেস, বিজনেস থেকে ম্যাক্সিমাম তুমি কিছু আর্ন করবে। নারিশ হেলথ ওয়েন লাইফ গিভস ইউ লেমনস মেক, মানে যখন জীবন তোমাকে লেবু দেবে তুমি তোমার স্বাস্থ্য ভালো করো। এনজয় দি মোস্ট ওয়েন দি সিজন ইজ ফেভারেবল, যখন ফেভারেবল ঋতু আছে, সিজনটা আছে, তখন তুমি ভালো করে এনজয় করো। মেক দ্য বেস্ট আউট অফ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কোন একটা কঠিন অবস্থার মধ্যে পড়েও তুমি সেখান থেকে তুমি অবশ্যই ভালোটা নেওয়ার চেষ্টা করো বা সেই সিচুয়েশনটাকে তোমার ফেভারে করার চেষ্টা করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4। অর্থাৎ এই যে লেমনস, আসলে লেমনস হচ্ছে ট্রাবল, লেমনস হচ্ছে ট্রাবল। যখন জীবনে সমস্যা আসে তখন তুমি কি করবে? সমস্যার মোকাবিলা করবে। তুমি সেই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থেকেও নিজেকে যে কিভাবে ওখান থেকে বের করতে পারবে বা কিভাবে তুমি সেই সিচুয়েশনটাকে নিজের ফরে কাজে লাগাতে পারবে সেটা করা। তাহলে এক্ষেত্রে জীবন তোমাকে ট্রাবল দিলেও তুমি সেই ট্রাবলটাকেই তোমার স্বার্থে উল্টে কাজে লাগাবে। সো অপশন 4 হবে রাইট আনসার। কারণ আমরা অনেক সময় জানি যে বিপদে পড়লে, সমস্যায় পড়লে মানুষ নিজেকে চিনতে পারে, নিজের ক্যাপাবিলিটি চিনতে পারে। সুতরাং সমস্যার মধ্যে পড়লে মানে কিন্তু নিজের ক্যাপাবিলিটিটা তুমি বুঝতে পারবে যে তুমি কতটা তুমি স্ট্রাগল করতে পারো, কতটা পাওয়ার তোমার মধ্যে আছে। Question number 18. In my new office, all employees are different, so I felt like a fish out of water. আমার নতুন অফিসে সমস্ত এমপ্লয়িরা অন্যরকম, তাই আমার মনে হলো আমি একটা ফিশ যাকে কিনা জল থেকে বের করে আনা হয়েছে, ফিশ আউট অফ ওয়াটার। তাহলে একটা মাছকে যদি জল থেকে বের করে আনা হয় তাহলে তার সিচুয়েশনটা কেমন হবে? ডিসঅ্যাপয়েন্টেড, ফ্রাস্ট্রেটেড, হোমলেস, আনকমফোর্টেবল। ডেফিনেটলি আনকমফোর্টেবল হবে। একজন কোনো মানুষ বা কোনো প্রাণীকে যখন তার স্বাভাবিক যে ন্যাচারাল যে হ্যাবিটাট, বাসস্থান, সেখান থেকে বের করে আনা হয় তখন তার মধ্যে একটা আনকমফোর্টেবিলিটি সৃষ্টি হয়। সো এখান থেকে সঠিক উত্তরে অপশন 4, আনকমফোর্টেবল। Question number 19. My sisters wished me good luck before I went on stage to sing. আমার বোনেরা আমাকে গুড লাক উইশ করলো আমি স্টেজে যাওয়ার আগে। এই যে গুড লাক উইশ করা হলো এটা কোন ইডিয়াম দিয়ে করা হয়? টোল্ড মি টু ব্রেক অ্যান আর্ম, ব্রেক দি আইস, সিট অন দ্য ফেন্স, ব্রেক আ লেগ। আমি একটু আগে ডিসকাস করেছি ব্রেক আ লেগ মানে কাউকে কোনো পারফরমেন্সের আগে গুড লাক উইশ করা। সো অপশন 4 হবে রাইট আনসার। আমরা তো একটু আগে দেখলাম সিট অন দ্য ফেন্স মানে আনডিসাইডেড থাকা, এটা সঠিক নয়। ব্রেক দি আইস, ব্রেক দি আইস মানে কি বলো? নীরবতা ভঙ্গ করা, অর্থাৎ কোন একটা কনভারসেশন স্টার্ট করা, কারোর সাথে কোনো কনভারসেশন স্টার্ট করা, তখন তাকে বলে ব্রেক দি আইস। সো অপশন 2 সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন 4, ব্রেক আ লেগ, অর্থাৎ গুড লাক উইশ করা। Question number 20. Radhika stood by Monica's side through thick and thin.
রাধিকা মনিকার পাশে দাঁড়িয়েছে থ্রু থিক অ্যান্ড থিন। এই যে থ্রু থিক অ্যান্ড থিন, এই ইডিয়ামটির অর্থ কি? আন্ডার ইজি সিচুয়েশনস wherein she could ensure মনিকার সেফটি অ্যান্ড সিকিউরিটি। অনেক সোজা কোনো সিচুয়েশন, যখন কোনো বিপদ ছিল না তখন তার পাশে দাঁড়ানো। ইন অল দি হ্যাপি মোমেন্টস, সমস্ত সুখের মোমেন্টে সঙ্গে থাকা। ইন দি মোমেন্টস when মনিকা couldn't complete some simple task, এমন অনেক মুহূর্ত যখন মনিকা কোনো সহজ কাজ কমপ্লিট করতে পারছিল না। অপশন 4, আন্ডার অল কন্ডিশনস নো ম্যাটার হাউ চ্যালেঞ্জিং অর ডিফিকাল্ট, সমস্ত অবস্থায় সেটা যতটাই চ্যালেঞ্জিং হোক না কেন, কোনো কঠিন সময় হোক না কেন, সব সময় সঙ্গে থাকা। দেখো থ্রু থিক অ্যান্ড থিন কথার অর্থ হচ্ছে অপশন 4, আন্ডার অল সার্কামস্টান্সেস, যখন কেউ সঙ্গে থাকে, যে কোনো অবস্থাতেও সে যখন তোমার সঙ্গে থাকছে তখন তাকে বলা হয় থ্রু থিক অ্যান্ড থিন। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, আ ব্যাড প্যাচ, বাজে একটা সময়, বাজে একটা অবস্থা, বাজে একটা দশা। আ পাথ দ্যাট ইজ আনট্রাভেলড, একটা রাস্তা যেখানে কেউ কখনো যায়নি। আ ডেঞ্জারাস রোড টু ওয়াক অন, একটা বিপদসংকুল রাস্তা যেখান দিয়ে হাঁটার কথা বলছে, এটাও সঠিক হবে না। আ পার্সন হু টেক্স আ ডিফিকাল্ট পাথ, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন 4, আ পিরিয়ড অফ টাইম when a person faces lots of troubles, কারণ জীবনে এমন একটা সময় যখন কোনো মানুষ প্রচুর সমস্যার সম্মুখীন হয়। A person faces lots of troubles, প্রচুর সমস্যার সম্মুখীন হয়, তখন তাকে বলে a bad patch। কোয়েশ্চন নাম্বার 22, টার্ন আ ডেফ ইয়ার টু, ভীষণ কমন একটা ইডিয়াম, যে কেউ তোমাকে কোনো কথা বলছে আর তুমি তার কথা শুনছো না, ডেফ ইয়ার, তোমার কানটা কালা হয়ে গেছে। রিবিউক করা, ডিসরিগার্ডেড করা, বাই এনি মিনস অ্যাট ইন্টারভেলস, অ্যাট ইন্টারভেলস মানে হচ্ছে কিছুক্ষণ পর পর বা বিরতির পরে, এটা সঠিক হবে না। বাই এনি মিনস যে কোনো ভাবে সঠিক হবে না। রিবিউক মানে বকাঝকা করা, সঠিক হবে না। রাইট আনসার অপশন 2, ডিসরিগার্ডেড, অর্থাৎ তুমি কাউকে কি করছো, অ্যাভয়েড করছো, কাউকে পাত্তা দিচ্ছ না, ইগনোর করছো কাউকে, তখন বলা হয় টার্ন আ ডেফ ইয়ার টু। অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, all his friends admired him because he was a straight shooter, তার সমস্ত বন্ধুরা তাকে অ্যাডমায়ার করতো কারণ সে ছিল স্ট্রেট শুটার। দেখো স্ট্রেট শুটার মানে হচ্ছে যে খুব স্ট্রেট ফরওয়ার্ড পার্সন, অর্থাৎ যেটা যেমন সেটা মুখের উপর সত্যিটা বলে দেয়, যে যেমন তাকে তেমনটা সে বলে দেয়, অর্থাৎ স্ট্রেট শুটার মানে একদম মুখের ওপরে ঠিকটা বলে দেয়, রাখো ঢাকো না করে। তাহলে অপশন 1 হবে রাইট আনসার। আর থারালি আপরাইট স্ট্রেট ফরওয়ার্ড পার্সন, একজন মানুষ যে প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড, সে কে কি ভাববে, কে কি মনে করবে এটা নিয়ে ভাবনা চিন্তা না করে তার যেটা যেটা মনে আসে সঠিক বলে মনে হয় সেটাই সে মুখের উপর বলে দেয়। সো অপশন 1 হবে রাইট আনসার। Question number 24, my uncle lives in New York, so I only see him once in a blue moon. আমার আঙ্কেল নিউ ইয়র্কে থাকে, সো আমি তাকে দেখি ওয়ান্স ইন আ ব্লু মুন। ডেফিনেটলি নিউ ইয়র্কে কেউ থাকলে সে তো রোজ ইন্ডিয়াতে আসতে পারবে দেখা করার জন্য, তো তাকে তুমি ওয়ান্স ইন আ ব্লু মুন দেখবে। সো ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি? মান্থলি, উইকলি, ভেরি অফেন, নট ভেরি অফেন। সঠিক উত্তর অপশন 4, নট ভেরি অফেন, অর্থাৎ একদমই ঘন ঘন নয়, মানে রেয়ারলি, রিয়ালি কদাচিৎ কাউকে দেখা পাওয়া যাচ্ছে, কদাচিৎ, রেয়ারলি। সুতরাং সঠিক উত্তর হবে অপশন 4। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, কাট কর্নার্স, ডু সামথিং ইন অ্যান ইনএক্সপেন্সিভ এন্ড ইজি ওয়ে, কোনো কাজ করবে তুমি একদম সহজে সস্তায়। কমপ্লিট আ ওয়ার্ক, কোনো কাজ শেষ করা। ক্লিয়ার আ স্পেস, ফাইন্ড আ সুটেবল প্লেস। কাট কর্নার্স কথার অর্থ হচ্ছে তুমি কোনো কাজ করবে সব থেকে সস্তা ভাবে, সব থেকে ইজি ওয়েতে, যেটা খুব ইম্পর্টেন্ট ওয়ে, যেটা খুব সহজ অপশন, সেটাকে তুমি মানে যেটা ইম্পর্টেন্ট অপশন সেটা না করে, সেইভাবে কোনো কাজ না করে যত সহজে যত কম খরচায় কোনো কাজ করা যায়, তখন তাকে বলে কাট কর্নার্স। সো অপশন 1 ইজ দি রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট লিখে পাঠাবে আউট অফ 25 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো, এবং এই ক্লাসগুলো ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা বা ক্লাস সম্পর্কে তোমাদের কোনো সাজেশন আছে কিনা সেটা আমাকে অবশ্যই তোমরা জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।